সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এইমাত্র আমাদের মাঝে রাওয়া বইমেলা 2023-এর প্রধান অতিথি সম্মানিত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের ভেতরেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে বিনয়ের সাথে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করব ইতস্তত বিচরণ না করে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। কিছুক্ষণের ভেতরেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। রহিম, রাওয়া বইমেলা 2023 এর সম্মানিত প্রধান অতিথি বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, সম্মানিত চেয়ারম্যান রাওয়া লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন SBP BGBM NDC PSC, সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ট্রাস্ট ব্যাংক লিমিটেড বেগম হুমায়রা আজম এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল।
আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 2 দিন ব্যাপী রাওয়া কর্তৃক আয়োজিত বইমেলায়। আমি এখন আপনাদেরকে সংক্ষেপে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের ক্রমধারা জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছেন স্বাগত বক্তব্য মেজর শের মোহাম্মদ খান, সদস্য লাইব্রেরিয়ান পাবলিকেশন সাব কমিটি। এরপরে ভাইস চেয়ারম্যান নেভি মহোদয়ের ভাষণ, তারপরে রয়েছেন চেয়ারম্যান রাওয়া, এবং সবশেষে আমাদের আজকের প্রধান উপলক্ষ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরেণ্য শিক্ষাবিদ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর এস.এম. মাকসুদ কামাল কর্তৃক বক্তব্য। এবং তারপরে আমাদের সম্মানিত স্পন্সরদ্বয় যারা রয়েছেন ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, তাদেরকে রাওয়া কর্তৃক স্মারক সম্মাননা প্রদান। এবং সবশেষে আমাদের এই মেলা উপলক্ষে যে সকল প্রকাশকরা তাদের নিজ নিজ বই প্রকাশ করেছেন সেই সকল বইয়ের মোড়ক উন্মোচন। আমি এখন স্বাগত বক্তব্য প্রদান করার জন্য মেজর শের মোহাম্মদ খান, সদস্য লাইব্রেরিয়ান পাবলিকেশন সাব কমিটিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাফ করবেন, মেজর শের মোহাম্মদ খানের বক্তব্যের শুরুতে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে রাওয়া মসজিদের পেশ ইমাম মাওলানা ইমাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সাদাকাল্লাহুল আযীম। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত 1 থেকে 5, পারা নম্বর 30। এখন স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে মেজর শের মোহাম্মদ খানকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত রাওয়া বইমেলা 2023-এর স্পন্সর পার্টনার হুমায়রা আজম, এমডি ও সিইও ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এবং মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি, চেয়ারম্যান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উপস্থিত রাওয়ার সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, এসবিপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি অবসরপ্রাপ্ত, সম্মানিত সদস্যবৃন্দ ও উপস্থিত সুধী। আমি রাওয়া বইমেলা 2023-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সেই সকল জ্ঞানী গুণী রাওয়ার সদস্যদের, যাদের সুদূর প্রসারী চিন্তা ও কর্মের বিনিময়ে আমরা পেয়েছি আজকের রাওয়াকে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন। বইমেলা উপলক্ষে আজ রাওয়া সেজেছে অপরূপ সাজে। 21শে বইমেলা যেমন দেশের সাহিত্যিকদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়, তেমনি রাওয়া বইমেলা আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহিত্যকর্মের প্রতিভা প্রদর্শনের এক অন্যতম আয়োজন। আমাদের মধ্যে অনেক লেখক আছেন যাদের লেখনী জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং এনে দিয়েছে পুরস্কার।
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অনেক রাওয়া সদস্য জড়িত আছেন। আমরা নিয়মিত প্রকাশ করছি দি রাওয়া মিরর ম্যাগাজিন এবং রাওয়া রিভিউ জার্নাল। রাওয়া লেখকদের সাহিত্যকর্মকে উৎসাহ প্রদানের জন্য আমাদের রাওয়া পাবলিকেশন কাজ করে যাচ্ছে। এছাড়া রাওয়া লেখকদের বই প্রচার ও প্রসারের জন্য প্রতি বছর আমরা অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর বইমেলার আয়োজন করা গেছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অতিথিদের, যারা তাদের ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি আমন্ত্রিত সকল প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা, রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং উপস্থিত সকলকে। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। এবারে বক্তব্য প্রদান করার জন্য রাওয়ার সম্মানিত ভাইস চেয়ারম্যান নেভি কমান্ডার সৈয়দ সালাউদ্দিন আহমেদ এনওপি ইউএনএনডি এমডব্লিউসিপিএস কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, ভাইস চেয়ারম্যান নেভি রাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল, রাওয়ার সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন অবসরপ্রাপ্ত, রাওয়ার সর্বস্তরের সদস্যবৃন্দ, স্পন্সর পার্টনারগণ, পুস্তক প্রকাশনী সংস্থাসমূহের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুধীবৃন্দ, আমাদের এই অনিন্দ্য সুন্দর পৃথিবীতে অন্ধকার দূরীভূত করে আলো যেমনিভাবে বিচ্ছুরণ ঘটাতে পারে এবং সব কিছু মূর্ত করে দেয়, একইভাবে বই আমাদের মনের অন্ধকারকে দূর করে দিয়ে আলোয় উদ্ভাসিত করে দিতে পারে। আলো শুধুমাত্র একটা ভৌগোলিক সীমারেখায় বিচ্ছুরণ ঘটাতে পারে, কিন্তু বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূর, প্রান্ত থেকে অন্ত, এমনকি যুগ যুগান্তরের পথ পরিক্রমাকে আলোকিত করে তুলতে পারে চেতনার আলোকে। সুধীমণ্ডলী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় বলতে গেলে বলতে হয় যে বইকে যথার্থভাবে নিতে পারে তার জীবনের অনেক কিছুই হালকা হয়ে যায়। বই পাঠক এবং বইয়ের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে, যাকে বলা হয় বন্ধুত্ব। সে বন্ধুত্ব অনেকটা অটুট এবং গভীর। বই আমাদেরকে জ্ঞানী করে, বই আমাদেরকে ভালো মন্দের পার্থক্য করতে শেখায়, বই আমাদের মনুষ্যত্ব জাগিয়ে তুলতে পারে, বই আমাদেরকে মমত্ববোধের অনেক গভীরে নিয়ে যেতে পারে। আমরা বইকে ভালোবেসে যদি জীবন পার করে দিতে পারি, তাহলে আমরা সত্যের সন্ধানে যে রিসার্চ করে থাকি তার অনেক কিছুই বই থেকে পেতে পারি। সুধীমণ্ডলী, আজকের দিনে কিন্তু এই বন্ধুত্ব বইয়ের সাথে এটি কিন্তু একেবারে সংকুচিত হয়ে আসছে। বিভিন্ন ধরনের মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটসমূহ আমাদের সে সময় কেড়ে নিচ্ছে। তরুণ থেকে তরুণী, ছাত্র ছাত্রী, এমনকি বয়োবৃদ্ধ সকলেই মোবাইল অথবা ইলেকট্রনিক গ্যাজেটে বুঁদ হয়ে থাকে। বই পড়ার তাদের সময় কই? সেজন্য কিশোর মজুমদার লেখক, প্রখ্যাত লেখক বলে গেছেন, যারা বই ভালো করতে পড়তে পারে তারা চোখের পাতাও পড়তে পারে। এই বিষয়টির মধ্যে অনেকটা গভীর বিষয় নিহিত আছে। বইয়ে এ সমস্ত বিবিধ গুরুত্ব উপলব্ধি করে বিগত 2014 সাল থেকে রাওয়া বইমেলার আয়োজন করে আসছেন। স্বল্প পরিসরের সেই বইমেলা আজকে অনেকটাই বৃহৎ পরিসরে আত্মপ্রকাশ করেছে। জেনে খুশি হবেন আপনারা, এর লেখক বৃন্দ কিন্তু আমাদের রাওয়ার সদস্যবৃন্দ এবং তাদের পরিবার পরিজনেরই কিন্তু লেখা বইয়ের সমারোহ এখানে আনা হয়েছে। হয়তো তাদের লেখার আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু মান দিন দিন উন্নতই হচ্ছে এবং এর পরিসরও বাড়ছে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে উৎসাহ প্রদান করার জন্য,
লেখক এবং লেখিকাবৃন্দকে, যাতে করে ভবিষ্যতে তারা আরও ভালো ভালো বই উপহার দিতে পারে। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমি সম্মানিত চেয়ারম্যান রাওয়া লেফটেন্যান্ট জেনারেল আনার হোসেনকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, চেয়ারম্যান রাওয়া। আজকের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর ASM মকসুদ কামাল এবং আজকের কো-স্পন্সরবৃন্দ হুমায়রা আজম, যিনি CEO এবং MD ট্রাস্ট ব্যাংক এবং রেডিয়েন্ট গ্রুপের, উনি যদিও অনুপস্থিত আছেন, যিনি উপস্থিত আছেন তার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি নাসির শাহরিয়ার জাহিদি এবং উপস্থিত ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যটা লিখিত নাই, আমি একটি ছোট, স্যারের অনুমতি সাপেক্ষে একটা ছোট আমার জীবনের একটি ঘটনা দিয়ে একটু বোঝাতে চেষ্টা করব যে আসলে বইয়ের মূল্যটা কতটুকু। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে যখন রেজাল্ট বের হয়, ভুলক্রমে একটু ভালো রেজাল্ট করে ফেলেছিলাম। তো আমার বাবা, যিনি একজন সরকারি আমলা ছিলেন, উনি আমাদেরকে কখনো কোনো উপহার প্রদান করেন নাই। তো আমার রেজাল্ট দেখে উনি বললেন, সন্ধ্যার পরে আমার রুমে এসো, তোমাকে একটা উপহার দেব। তো আমার বাকি ভাই বোনরা একটু ঈর্ষান্বিত হলো এবং খুব অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো যে যিনি কাউকে কোনো দিন কোনো উপহার দেন নাই, উনি নিশ্চয়ই এমন কোনো উপহার দিবে, সেটা কি, এটা খুব উদ্গ্রীব হয়ে অপেক্ষা করলো। তো আমি সন্ধ্যার পরে আমার বাবার রুমে গেলাম। উনি 1963 সাল থেকে 1965 সাল পর্যন্ত রেডিও অস্ট্রেলিয়া লিয়েনে ছিলেন। তো তখন উনি একটা পার্কার পেন কিনেছিলেন। তো একটা ভাঙা বাক্স, ওই পার্কার পেনটা যেটা লেখা হয় না, ওইটা উনি আমাকে দিলেন যে এইটা আমি তোমাকে দিতে চাই, এই উপহারটা। তো আমি তো খুব মনক্ষুণ্ণ হলাম যে একটা ভাঙা পার্কার পেন, তাও 1962 সালের, আবার লেখাও হয় না। তো আমি নিলাম, যেহেতু আমার বাবা দিয়েছেন। কিন্তু মনে মনে খুব দুঃখ যে বাইরে গেলে তো আমার বাকি ভাই বোন যারা আছে তারা খুব হাসবে। তো বাইরে আসলাম, সবাই আমাকে জিজ্ঞেস কী দিয়েছে, তো আমি পার্কার পেনটা দেখালাম। আজকে এত বছর পরে পেনটা দেওয়ার সময় উনি আমাকে বলেছিলেন, অন্য কোনো কিছুর উপর ভরসা রেখো না, এই কলমটার উপর ভরসা রেখো। আজকে এত বছর পরে যখন বড় হলাম, আরও জ্ঞান বৃদ্ধি হলো, তখন মনে হলো যে ওই যে সিম্বলিক যে পেনটা, এর যে কী শক্তি, সেই শক্তি আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। তাই আজকের বইমেলায় আপনারা যারা এখানে লেখক, লেখিকা, প্রকাশকরা উপস্থিত আছেন, আপনারা শুধুমাত্র জ্ঞান বিতরণ করছেন না, আমরা যারা এই পাশে আছি জ্ঞান আহরণ করছি। এবং এই বইয়ের মাধ্যমেই আমরা পৃথিবীকে জয় করতে পারি। আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন, আমাদের এখন মোবাইলের যুগে বই কমে যাচ্ছে।
আমাদের সম্মানিত উপাচার্য আছেন। আমরা যা কিছুই করতে চাই এই বই পড়ার, বইয়ের পাতার মধ্যে একটা রেখে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু এই মোবাইল বা ট্যাবে পড়ে কোনো আনন্দ নেই। তাই আপনারা যারা আজকে জ্ঞান বিতরণের জন্য এবং আমরা যারা এই পাশে জ্ঞান আহরণের জন্য এই বই মেলাতে অংশগ্রহণ করেছেন, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য গভীর শ্রদ্ধা এবং একটি করতালির মাধ্যমে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানটি একটি বিশেষত্ব পেয়েছে যে আমরা এমন একজন লোককে পেয়েছি যিনি শুধু জ্ঞান চর্চাই করেন না, আমার ওনার সাথে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। উনি জ্ঞান বিতরণে আরও বেশি আগ্রহী। যে আলো উনি গ্রহণ করেছেন সে আলো উনি বিচ্ছুরিত করার জন্য অতি উৎসাহী একজন শিক্ষাবিদ ডক্টর মকসুদ কামাল। আমি একটি ছোট ঘটনা দিয়ে সে উদাহরণটা বলতে চাচ্ছি। আমি তখন কোয়ার্টারমাস্টার জেনারেল, আমরা রামু ক্যান্টনমেন্ট করছিলাম। তিনি আমাকে বললেন যে তোমরা যেখানে ক্যান্টনমেন্ট করছো এখানে তো বেশি বড় বিল্ডিং করো না। তা বললাম স্যার কী করতে হবে? বলে আমি একটা টিম দিই, ওরা কাজ করুক তারপরে বলবো। ওই এলাকাটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমাদের এই দেশের যারা জ্ঞানীগুণী আমাদের ব্যক্তিত্ব আছেন তাদের মধ্যে উনি একজন যিনি আমাদের আর্থকোয়েক সম্পর্কে জ্ঞান বিতরণ করেন এবং এক্সপার্ট। তিনি আমাদের বললেন এখানে আর্থকোয়েক প্রন এরিয়া কমপ্লিট জিওলজিক্যাল সার্ভে করে আমাদের সেনাবাহিনীকে উনি উপদেশ দিলেন এখানে 6 তলার বেশি বিল্ডিং আপনারা করবেন না, এটা ভেঙে যাবে। এইটার জন্য কিন্তু উনি নিজে উপযাচক হয়েছেন যে এটা একটা দেশপ্রেমের উদাহরণ। আমি আপনাকে স্যালুট জানাই স্যার। এবং উনি নিজে অনেক দিন ছিলেন, কোনো পারিশ্রমিক নেন নাই। তো আজকে আমরা সত্যি গর্বিত আপনার মতো একজন শিক্ষাবিদ, আলো বিচ্ছুরিত করার একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা যারা এখানে বইমেলা আয়োজন করেছি, যারা অংশগ্রহণ করেছেন, তারা আজকে অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত। স্যার আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আমরা একটা করতালির মাধ্যমে ওনাকে আমরা স্বাগত জানাই। আমাদের এখানে আমাদের প্রায় 200-র উপরে লেখক আছেন যারা আমাদের সেনাবাহিনীর সদস্য ছিলেন, অফিসার। তাদেরকে উৎসাহিত করা এবং এখানকার স্কুলের বাচ্চাদের উৎসাহিত করার জন্য আমরা বইমেলা আয়োজন করছি প্রায় 9 বছর ধরে। এবং আরও অন্যান্য প্রকাশনা যেগুলি আপনারা শুনছেন, আমরা এগুলি করার চেষ্টা করছি যাতে আমরা সমাজের যে কিছু আলো বিতরণ, আমাদের অভিজ্ঞতা বিতরণ করতে পারি এবং আমরা অন্য প্রান্তিক থেকে আমরা যেন শিখতে পারি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের এই এফোর্টটাকে আরও সামনে নিয়ে যেতে পারি। আমি আপনাদের কথা দিচ্ছি যে সামনে বইমেলা আরও যেন সুন্দর হয়, আরও যেন হয়, সেই যত রকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেব। আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের সকলের জন্য আমার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধীবৃন্দ, যেমনটা শুনছিলেন যে আমাদের আজকে রাওয়া বইমেলা আলোকিত করে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। এখন আমি মেজর শেখ মোহাম্মদ খান স্যারকে বিনীতভাবে অনুরোধ করব উপাচার্য ডক্টর ASM মাকসুদ কামালের বর্ণাঢ্যময় জীবনের উপরে সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য। Professor Dr. ASM Maksud Kamal has been newly appointed as the Vice Chancellor of the University of Dhaka. He served as a professor in the Department of Disaster Science and Climate Resilience, having previously
held a professorial role in the geology department. In April 22, he was appointed as a visiting professor at the prestigious University College London, UCL, marking the commencement of a 5-year tenure. Professor Kamal has a commendable track record of involvement with UCL's Institute of Risk and Disaster Reduction, IRDR, contributing his expertise over several years. Professor Kamal embarked on his academic journey as a lecturer in geology in 2000, eventually ascending to the rank of professor in 2010. Prior to joining his alma mater, he dedicated 6 years of his career to the Bangladesh Space Research and Remote Sensing Organization, SPARSO, as a scientific officer. Earlier, he worked as a research fellow by a 2-year stint as the Bose Center for Advanced Study and Research in Natural Sciences at the University of Dhaka. Throughout his career, he has imparted knowledge in geology, environmental studies, and disaster management as part-time faculty member at reputed institutions such as Jahangirnagar University, Khulna University, Bangladesh University of Professionals, and BRAC University, respectively. Additionally, he spent 4 years, 2007 to 2011, as an earthquake and tsunami preparedness expert, as well as urban risk reduction specialist for UNDP and CDMP, taking lean from the university, and in early 2007 served as an earthquake microzonation expert in Iran under UNDP and APDC. Beyond academia, Professor Kamal has made substantial contributions as a member of the National Advisory Committee for Disaster Risk Reduction and various other national and international organizations. Professor Kamal graduated with a BSc Honours from the University of Dhaka in 1988, and in 1989 he earned an MSc in Geology, obtaining first class in both the examinations. He furthered his academic pursuits with a second master's degree in applied geomorphology and engineering geology from the International Institute of Geoinformation Science and Earth Observation of the University of Twente in the Netherlands. He attended the Tokyo Institute of Technology, TIT, in Japan for his PhD working in the area of earthquake engineering. Professor Kamal's research output is noteworthy, with over 65 research articles published in both local and international journals. His body of work extends to more than 100 research contributions in the form of book chapters, reports, and articles. Collaborative research efforts have taken him to universities such as University College London, UK, Peking University, China, Tokyo University, Japan, and the University of Edinburgh, UK. The domain of his research interest covers disaster risk reduction, impact modeling of climate change to address mitigation and adaptation, extreme event management, and integration of scientific outputs into policy. Professor Kamal's extensive experience encompasses key academic and administrative roles within the university. Notably, he was the founding chairman of the Department of Disaster Science and Management from 2012 to 2017, which is presently known as Disaster Science and Climate Resilience. He served as the elected Dean of the Faculty of Earth and Environment from 2012 to 2020. His tenure saw a steadfast protection of the professional rights of his colleagues and strategic steps taken to enhance the quality of higher education. Additionally, he has made significant contributions to the Senate,
syndicate, and academic councils in the alma mater and beyond. Professor Kamal's engagement in various social, cultural, and political organizations has remained active since his days as a student. Dr. Maqsood Kamal holds membership in a good number of professional bodies, including the roles of chairman at the National Oceanographic and Maritime Institute, NOAMI, and the president of Bangladesh Society of Informatics, BSI. He also served as acting general secretary of the Bangladesh Geological Society, BGS, and as an executive member of the Bangladesh Earthquake Society, BES. Born into a prominent Muslim family on November 21, 1966, in Lokhipur, Professor Maqsood Kamal is the offspring of Farid Ahmed and Masuma Khatun, renowned for their charitable contributions and commitment to the education, social welfare activities. Professor Maqsood Kamal is a recognized figure in the media landscape with his insights on higher education, climate resilience, disasters, and socio-political issues frequently featured in newspapers and shared through electronic media outlets. Thank you. ধন্যবাদ স্যার। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের রাওয়া বইমেলা 2023-এর প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। রাওয়া বইমেলা 2023 উপলক্ষে আজকের বইমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা যে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই। আমাকে এই বইমেলায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্যে লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, চেয়ারম্যান রাওয়া, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। টেলিফোন করে এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আসার জন্য যখনই বলেছেন, আমি তাৎক্ষণিকভাবে সম্মতি দিয়েছি যে বই হলো আমাদের জীবনের নিত্যসঙ্গী। বইয়ের সাথে থাকার অর্থই হলো জীবনের পরিচর্যা যেটি আছে সেটিকে আরও সমৃদ্ধ করা। সুতরাং এই ধরনের একটি অনুষ্ঠানের আসা এবং দেখা, এ দুয়ের মধ্যে আনন্দ আছে। আনন্দ হলো এই জন্যে, মনীষীরা বলেন যে যে কক্ষে বই নেই সেই কক্ষটি হলো আত্মাবিহীন দেহের মতো। সুতরাং একজন শিক্ষাবিদ হিসাবে, শিক্ষক হিসাবে প্রতিনিয়তই আমাদের বইয়ের সাথে সংযোগ থাকে। ব্যক্তিগতভাবে আমি দেখতে এসেছি যে এই যে বইমেলা, এই বইমেলাটি কেমন চলছে এর থেকে অভিজ্ঞতা নেওয়া। কারণ বাংলাদেশে যে বইমেলার ইতিহাস, সে বইমেলার ইতিহাস ব্যাক ইন 1965 প্রথম এই বইমেলাটি হয় আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই পাবলিক লাইব্রেরি যেটি আছে সেটিতে হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে বইমেলা শুরু হয় এবং 84 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা একাডেমি বইমেলাটি শুরু করে। তখন 32 স্টল ছিল বইমেলাতে। গত বছর সেটি গিয়ে দাঁড়িয়েছে 773টি স্টলে। 2020 সালে বইয়ের বিক্রি ছিল 82 কোটি টাকা। গত 2 বছর করোনা সহ অন্যান্য কারণে এর কিছুটা কমে যায়, তারপরেও গত বছর সেটা বিক্রি ছিল প্রায় 52 কোটি টাকার মতো। আমার জানা আছে এই জন্য, যেহেতু আমি প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক হিসাবে দায়িত্ব পালন করেছি গত 3 বছর, আর 4 তারিখে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছি। সুতরাং বইমেলার যে তথ্যগুলো সেগুলো বইমেলার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হয়।
সেভাবে এটি আমার জানা। আজকে এখানে এসে শুনলাম 2014 সাল থেকে আপনারা শুরু করেছেন। আমি বিশ্বাস আপনাদের যে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে করে নিকট ভবিষ্যতে এই বইমেলাটিও একটি মহিরু আকার ধারণ করবে। পৃথিবীতেও বইমেলার ইতিহাস যে খুব পুরাতন সেটা নয়। বইয়ের ইতিহাস তো রবীন্দ্রনাথ 1912 সালে সে লিখে গেছেন কথা ও কবিতা, যে কবিতাটি তার, সেটি হলো কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে আপন বন্ধু, পরকে করিলা ভাই। সেটি 1912 সালে রবীন্দ্রনাথ লিখে গেছেন। কিন্তু বইমেলার যে ইতিহাস, সেই বইমেলার ইতিহাস হলো এইটি শুরু হয় প্রথম, আমার যদ্দূর মনে পড়ে, আমি কায়রো বইমেলায় অংশগ্রহণ করেছিলাম। তারা বলছে যে এটা তাদের সেই কায়রো হলো মুসলিম সভ্যতার পাদপীঠ। সেখানে বইমেলা শুরু হয় 50-এর দশক থেকে সেই বইমেলাটি শুরু হয় এবং এটি পৃথিবীর একটি অন্যতম বৃহত্তর বইমেলা সেখানে হয়। দ্বিতীয় বইমেলাটি হয়, এটি 1970 সালে শুরু হয়, সেটি ফ্র্যাঙ্কফুর্টে আরেকটি বড় বইমেলা হয়, লন্ডনে আরেকটি বড় বইমেলা হয়, আর নিউ ইয়র্কে একটি বইমেলা হয়। কিন্তু এই যে এখন আমরা বসবাস করছি যে যুগে, এটি হলো তো আমাদের হাতে মোবাইল ফোন আছে, যে কোনো মুহূর্তে বুক যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি, সব কিছুই এখন ডিজিটাইজড কন্ডিশনে আছে। এরপরও বইমেলার প্রয়োজনীয়তা কোথায়? সেটি হলো এই যে বইয়েরটি হাতে নেওয়া, বইয়ের মোড়কটি দেখা, বইয়ের যে একটি গন্ধ আছে সেটা একটু শুকে দেখা, এর মধ্যে যে তৃপ্তি আপনি খুঁজে পাবেন, আমরা যে তৃপ্তিটি খুঁজে পাব, এটি কিন্তু অন্যভাবে খুঁজে পাওয়ার কোনো ধরনের উপায় নেই। বই দেখার মধ্যেও, চেয়ে থাকার মধ্যেও একটি আনন্দ আছে এবং বইয়ের দিকে তাকালেই মনে হয় একজন মানুষ সে জ্ঞানের সন্ধান করছে। সেই জন্যে আমরা যতই ইলেকট্রনিক এরাতে বসবাস করি, যতই ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা বসবাস করি না কেন, বইমেলার প্রয়োজনীয়তা কখনোই পুরাবে না। তা আজকের এই বইমেলায়, রাওয়া বইমেলা 2023-এ আমাকে আমন্ত্রণের মধ্যে দিয়ে আমি যে জিনিসটি আমার জানা ছিল না যে 2014 সাল থেকে আপনারা এ ধরনের মেলার আয়োজন করেন, সেটি অবগত হয়েছি। আমিও সামনের দিকে যখনই আপনারা আমন্ত্রণ করেন আমাদেরকে যদি যে বুকলেট যদি করে থাকেন সেটি যদি পাঠান, তাহলে আমরাও আমাদের সহকর্মী বা শিক্ষার্থীদের কাছে এটি প্রচার করব, তারাও যেন অংশগ্রহণ করে। এখানে প্রতিটি বইমেলার মধ্যেই নতুনত্ব আছে। রাওয়া যে বইমেলাটির আয়োজন করছে তার মধ্যেও নির্দিষ্ট কোনো থিম সেখানে আছে, কোনো একটা মিশন সেখানে আছে। এর মধ্যে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যারা লেখাজোখা করেন, আপনাদের যে অভিজ্ঞতাগুলো প্রকাশিত হয়, সেই অভিজ্ঞতা আমাদের তো নেই। এই যে অভিজ্ঞতার যে একটা শেয়ার করা, এর মধ্যে যে জ্ঞানের আদান প্রদান, এই আদান প্রদানের মধ্যে আমরা জাতি হিসাবে আমরা যেটি জানি আপনারা সেটি হয়তো বা জানেন না, অথবা আমরা যা কিছু আপনারা যেটি জানেন, আপনাদের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা আমাদের নেই। তো বইয়ের আদান প্রদান মানেই হলো অভিজ্ঞতার আদান প্রদান। বইয়ের আদান প্রদান হলেও এটার নলেজ শেয়ার করা। আমরা যে যুগে বসবাস করছি, এই যুগ এখন হলো নলেজ ডিসিমিনেশনের এরা। নলেজ যদি আমার ঘরে থাকে, সেইটি যদি কোনো বুকশেলফের মধ্যে নির্দিষ্ট থাকে, সেই নলেজ কিন্তু মূল্যহীন। নলেজের মূল বিষয়টি হলো নলেজ ডিসিমিনেটেড হতে হবে, এবং নলেজ ডিসিমিনেশনের মধ্যে দিয়ে আমরা এখন যেটি বলছি যে আমরা বসবাস করি একটি নলেজ সোসাইটিতে। আমরা বসবাস করছি এখন যে সময়ে, সেটি হলো দিস ইজ দ্য এরা অফ দ্য নলেজ ইকোনমি। তো এই সময় যত বেশি নলেজ শেয়ার হবে, জাতি হিসাবেও আমরা তত বেশি সমৃদ্ধ হবে। সেই নলেজ হোক না একটি গল্প, সেটা হোক না অন্য কোনো তথ্য উপাত্ত, এর মধ্যে দিয়ে বস্তুত অর্থে একটি জাতি সমৃদ্ধ হয়। বিশেষ করে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে এরা, এই সময়ে একটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এরায় বসবাস করছি, অন্যটা হলো দিস ইজ দ্য এরা অফ দ্য ইন্টারনেট।
কমিউনিকেশন টেকনোলজির যুগে বসবাস করছি। আমাদের সন্তানদের হাতে প্রতি মুহূর্তে মোবাইল ফোন থেকে তারা এই তথ্য সংগ্রহ করছে, ওই তথ্য সংগ্রহ করছে। তথ্যের মধ্যে অনেক সময় বিপজ্জনক তথ্য তারা সেখান থেকে আস্বাদন করে। একটি তরুণের জন্য, একজন তরুণীর জন্য সেই তথ্যগুলো অত্যন্ত বিপজ্জনক। কিন্তু বইয়ের মধ্যে সাধারণত অভিভাবক হিসেবে যখন আমরা ঘরে থাকি, যে বইটি আমরা কিনে নিয়ে আসি, সে বইটি আমাদের সন্তানদের যাতে করে উপকারে আসে সেই ধরনের বই আমরা কিনি। সম্প্রতি আমি সাউথ কোরিয়া গেলাম। সাউথ কোরিয়া যাওয়ার পরে আমি সেখানে সিওল ইউনিভার্সিটি, ক্রাইস্ট, যেটি সাউথ কোরিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই দুটো বিশ্ববিদ্যালয় বস্তুত অর্থে 70-এর দশক থেকে সাউথ কোরিয়াকে আজকের যে সমৃদ্ধ সাউথ কোরিয়া সে পর্যায়ে নিয়ে এসছে। এই দুটো বিশ্ববিদ্যালয়ের কারণে টেকনোলজির এরাতে সাউথ কোরিয়া আজকে এশিয়ায় নেতৃত্ব দিচ্ছে এবং তাদের মাথাপিছু ইনকাম হলো এখন ইন অ্যান্ড অ্যারাউন্ড $34,000। তো সেখানে গিয়ে আমার খেয়াল হলো একটি জাতি যখন এই পর্যায়ে আসছে তাহলে বইয়ের চর্চাটি তাদের কেমন। আমি যেদিন ফিরে আসবো বিকেলবেলায়, ওদিন সকালেই শহরের সবচেয়ে বড় লাইব্রেরিটির খোঁজ নিয়ে সেই লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে যাওয়ার পরে দেখলাম যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, এত বড় লাইব্রেরি। এবং সেখানে বইগুলো, যেই বই রাজনৈতিক বই সেটি এক পাশে আছে, যেটি গল্পের বই সেটি আরেক পাশে আছে, এইভাবে সেগুলো সাজানো আছে। ভেতরে আছে চা খাওয়ার জন্য, যদি কেউ চা খেতে চায় তাদের জন্য সেই ধরনের, এবং যদি বই নিয়ে ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সেখানে যদি পড়তে চায় সেই ধরনের ব্যবস্থা আছে। আমাদের কিন্তু দেশে এই ধরনের ব্যবস্থা আমাদের নেই। আমি যেটি আমার বায়োগ্রাফিতে বলা হয়েছে, আমি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর। আমি জুন মাসের 5 তারিখে ইউকেতে যাই এবং 14 তারিখ পর্যন্ত আমি ছিলাম ইউসিএলের সামনেই একটি বড় বইয়ের স্টল আছে, সেটাও এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না। সেখানেও চা খাওয়ার ব্যবস্থা আছে, কেউ যদি বসে পড়তে চায় সে পড়ার ব্যবস্থা আছে। সেখান থেকে বাচ্চাদের জন্য দেখে দেখে আমি কিছু বই নিয়ে আসলাম এবং এই বইগুলো দেখলাম যে আমার সন্তান আছে, যারা 2 ছেলে, আমার মেয়ে ছোট, ওদের জন্য যে বই নিয়ে এসেছি ওরা নিজেরা পড়লো। আমি তাদেরকে বললাম তোমরা পড়বে এবং কি লেখা আছে এখানে সে গল্প আমার কাছে করবে। তারা পড়লো এবং সেই গল্প সেটা বললো, সেখানে কি লেখা আছে সব কিছু আমাকে জানালো। তো এই বইয়ের চর্চার মধ্যে দিয়ে প্রকৃত অর্থে যে আমার সন্তান সমৃদ্ধ হচ্ছে বিষয়টি সেরকম নয়। একটি পরিবার সমৃদ্ধ হয়, সেখান থেকে একটি সমাজ সমৃদ্ধ হয় এবং সেই সমৃদ্ধতা ছড়িয়ে পড়ে একটি জাতি রাষ্ট্রে। এই জন্য বইয়ের চর্চা মানেই হলো বস্তুত অর্থে মনন এবং মেধার চর্চা করা। মনন এবং মেধার চর্চা যাদের বেশি তারা তত বেশি এগিয়ে। সে অগ্রসর শুধুমাত্র মনস্তাত্ত্বিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও। আমি সম্ভবত আনোয়ার ভাইয়ে বলি, আমি আমার আত্মীয় উনি হন, যে ওনাকে বলছিলাম যে আমাদের দেশের যে জিডিপি তাতে সার্ভিস সেক্টর অ্যারাউন্ড 56% কন্ট্রিবিউশন করে। সেটি কৃষিভিত্তিক আমাদের এই যে জিডিপি থেকে আমরা ক্রমশ এখন আস্তে আস্তে উন্নত দেশগুলোর মতো বা মধ্য আয়ের দেশগুলোর মতো আমরা সার্ভিস সেক্টরের জিডিপির কন্ট্রিবিউশন এখন বেশি পাচ্ছি। সার্ভিস সেক্টরের এই জিডিপিতে যদি নলেজ ইকোনমি, সেখানে যদি আমরা সমৃদ্ধ না হই, পার্টিকুলারলি নলেজ ম্যানেজমেন্টে যদি আমরা সমৃদ্ধ না হই, তাহলে আমাদের দেশ থেকে যে রিমিটেন্স অন্য দেশে চলে যায়, যে টাকা অন্য দেশে চলে যায়, সেটি কিন্তু আরও বেশি যেতে থাকবে। কারণ আমরা তো ধীরে ধীরে ভাবছি যে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল এরাতে আমরা প্রবেশ করব। তো সেই জন্যে এই নলেজ আদান প্রদান, সেটি যেই ধরনেরই হোক না কেন, এই নলেজ আদান প্রদানের মধ্যে দিয়ে শুধু জ্ঞানের জগতেই সমৃদ্ধ হয় না, পাশাপাশি একটি জাতির যে অর্থনীতি, সে অর্থনীতিও ব্যাপকভাবে সমৃদ্ধ হয়। তো সেই জন্য আপনাদের এই বইমেলা আমি বিশ্বাস করি একটু পরে আমরা হয়তো একটু ঘুরে দেখব, আমি নিজেও কিছু কিনব এবং এর মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি যে
আপনারা হয়তো বা আপনাদের সেক্টর থেকে এটি করেছেন। এইভাবে দেশের ভিতরে যদি বইমেলা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে বিভিন্ন পর্যায়ে তারাও যদি এটি করে বাংলা একাডেমি ছাড়া, তাহলে এই সেক্টরাল নলেজগুলো অন্যদের কাছে যাবে এবং এতে করে আমরা ধীরে ধীরে আরও অনেক বেশি সমৃদ্ধ হবে। তো এই কথাগুলো বলে আমি আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রাওয়ার চেয়ারম্যান মহোদয় আপনাকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের যে দুদিন ব্যাপী আজ এবং কাল যে বইমেলা এর সামগ্রিক কল্যাণ কামনা করে সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এবারে স্পন্সর পার্টনারদের সম্মাননা বিতরণের পালা। আমি মঞ্চে বিনীতভাবে অনুরোধ জানাবো চেয়ারম্যান রাওয়া এবং ভাইস চেয়ারম্যান আর্মি, নেভি, এয়ারফোর্স এবং রাওয়ার সেক্রেটারি জেনারেল মহোদয়কে। আজকের এই বইমেলা অর্থাৎ রাওয়া বইমেলা 2023-এর স্পন্সর পার্টনার ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার বেগম হুমায়রা আজমকে রাওয়ার পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। এবারে রাওয়ার পক্ষ হতে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমাদের আজকের এই রাওয়া বইমেলার প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এস.এম. মাসুদ কামাল উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এবার আমাদের এই বইমেলার যে সকল প্রকাশক তাদের নতুন বই প্রকাশ করতে যাচ্ছেন সে সকল নতুন বইয়ের মোড়ক উন্মোচনের পালা। আমি যে সকল প্রকাশক তাদের নতুন বই প্রকাশ করতে যাচ্ছেন তাদের মোড়ক উন্মোচনের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবারে মোড়ক উন্মোচনের জন্য রাওয়া 672 কমোডর শহীদ সারওয়ার নিজাম, কমোডর এম.এস. কবির, গ্রুপ ক্যাপ্টেন এম. খলিলুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল ফরিদুর আকবর, ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানম, মেজর পরিতোষ কুমার রয়, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদের, ক্যাপ্টেন ডাক্তার রাহেলা খুরশিদ জাহান, ফারাহ আজাদ দৌলত, ফেরদৌসি হক লিলু, ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু, মেজর আহমদ মুক্তাদা মনোজ এবং সবশেষে কর্নেল আলাউদ্দিনকে মোড়ক উন্মোচনের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। ইমরান ভাই একটু পিছনে আসেন, যখন ছবি তুলবেন তখন সামনে যাবেন। কমোডর শহীদ সারওয়ার নিজাম, তার বইয়ের নাম আমার আত্মজীবনী, বইয়ের ধরন স্মৃতিকথা। কমোডর এম.এস. কবির, জীবনের কোলাহল, আঁধার থেকে আলোয়, মিডনাইট টু মিডনাইট, আত্মজীবনী এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। গ্রুপ ক্যাপ্টেন এম. খলিলুর রহমান, বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন, ধর্মভিত্তিক। লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আকবর, 100 পৃষ্ঠার জান্নাত, ধর্মভিত্তিক বই। ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানম, খুঁজে বেড়াই, কাব্যগ্রন্থ। মেজর পরিতোষ কুমার রায়, নির্মল আনন্দের মাঝে, কবিতা, গল্প এবং প্রবন্ধ। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদের, তুমি, কাব্যগ্রন্থ। ক্যাপ্টেন ডাক্তার রাহেলা খুরশিদ জাহান মঞ্জু, মহুয়ার ডায়েরি, খণ্ডিত লয়, মিশরের দিনরাত্রি, গল্প, উপন্যাস এবং ভ্রমণ। রাওয়া 3-2-1-4 ফারাহ আজাদ দৌলত, ড্রাগন রাজার দেশে স্মৃতিকথা।
ফেরদৌসী হক লিনু, লেফটেন্যান্ট কর্নেল এস.এম. হামিদুল হক এর সহধর্মিণী। বইয়ের নাম প্রথম পুরুষ। বইয়ের ধরন কাব্যগ্রন্থ। ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু ৭১-এর অদম্য নারী মুক্তিযোদ্ধা যেমন ছিলেন কিশোরকালীন বঙ্গবন্ধু, খামে ভরা জ্যোৎস্নার স্বরলিপি, মুক্তিযুদ্ধ, জীবনী এবং কাব্যগ্রন্থমূলক রচনা। মেজর আহমদ মুক্তদা মনোজ, মেজর সাহেবের কর্পোরেট চর্চা, আত্মজীবনী। কর্নেল আলাউদ্দিন, সহজ বাংলা কোরআন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এবারে আমি আমাদের আজকের এই রাও বইমেলার প্রধান অতিথিকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করার জন্য। একই সাথে স্টলে প্রকাশকদের বিনীতভাবে অনুরোধ জানাবো উপস্থিত থেকে নিজ স্টল সম্বন্ধে প্রধান অতিথিকে ব্রিফ করার জন্য। এবং আমি এখন আমাদের আজকের এই বইমেলা প্রধান অতিথি সম্মানিত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনীতভাবে অনুরোধ জানাবো বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করার জন্য। সাইদুল ভাই কই? This is my book, sir. Half of it. স্যার আমাদের ম্যাগাজিন, স্যার আমাদের ম্যাগাজিন রেগুলার যায়। আমি স্যার আমাদের ম্যাগাজিন আমাদের ম্যাগাজিনগুলো আপনাকে দিচ্ছি স্যার। আমাদের রাও ম্যাগাজিন স্যার আপনারা জানতে দিয়ে আমার লোক আছে। আচ্ছা বইয়ের লিস্টে টিক দিয়ে যে বইগুলো নিবি ওগুলো নাম হচ্ছে এরকম এখানে লিখে রাখেন 25% মতন এগুলো আমরা পরে দেওয়ার থেকে টেস্ট করি 70 টাকার বইটা ধরেন আলাদা রাখেন পরে আপনি স্যার আপনি কিনতে হবে না স্যার। না কিনে নাম লিখে বলছি নাম লিখে বলছি আরো দিন কাজ আছে স্যার। আচ্ছা স্যার আমি আসবো স্যার। আচ্ছা কন্ট্রিবিউশন জানা নাই এই পোস্টটা স্যার এক কপি
সবাই তো জানে দুটি কি বাইরে আর্মি কি করে গেছে এটা এখানে এখানে আর এটার মধ্যে পরে অ্যাডজাস্ট করি টাকাটা তাদের কাছে কি টাকা নিয়ে দেবে নাকি স্যার আপনার লেখা এটা আপনার লেখা আরো বেরিয়েছে ওটা আমরা কি দেবো দাম দিবে কার কাছে এটা টাকা দিবে কার কাছে দাও দাও কাজ করেন the 100 words you will have 50% of so it's very sad যে আমরা আসলে অ্যারাবিক আমরা লাগাতে পারছি আমাদের দেশের সিরিয়াল হয়ে যায় আমরা তো সেটাই চাই যে আমাদের দেশের লোকগুলো যারা ইউরোপ যায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক আছে তো আমরা সৌদি আরব গিয়ে যারা যেন লোকাল ল্যাঙ্গুয়েজগুলো যেন শিখতে পারি কারণ অ্যারাবিকে যারা কাজ করতে যারা যায় তারা আমাদের যে অ্যারাবিক টেকনোলজি শিখিয়ে দেয় এটা সেখানে কাজ করে আমরা তো লোকাল ল্যাঙ্গুয়েজ আর ওইভাবে শেখানো হবে আমরা 1 ঘন্টা কিন্তু আরবিতে কথা বলি নামাজ পরে 1 ঘন্টা কিন্তু আরবিতে আমাদের মধ্যে কথাগুলো যদি বুঝেন ফুল কোরআনটাকে স্যার ওয়ার্ড বাই ওয়ার্ড only 100 words this is the 100 words if you know you will understand 50% of Quran কতটা স্টল আমাদের এখানে বাংলা একাডেমি শুরু করে সেটা আমাকে দিয়েছে Pakistan parliament after the summary policy he was given like that certificate. শুধুমাত্র ভারতের সময় লাইভ ইমপ্রিজনমেন্ট ওই রকম আমার মনে হয় তারা ওটা হচ্ছে পড়াটা আজ এটা হচ্ছে স্যার প্রথম বইটা পড়ছে আর আরও তিনটা বই লিখেছেন উনি আজকে আমি টোয়েন্টি নাইন জানি উনি রিটায়ার্ড কংগ্রেস হি অলসো জয়েন পাকিস্তান এবং উনি একই সাথে পাকিস্তানের জেল থেকে যখন দুর্দশা উনি সুরঙ্গ করে চলে এসেছিলেন হ্যাঁ ভারতে সো অল দিস আর ইন দিস হচ্ছে
এই যে এইটা আছে, তিনটা বই আছে। হ্যাঁ, আধার থেকে আলো, মিডনাইট টু মিডনাইট আর জীবনের পর আহলের মধ্যে তিনটা বই লিখেছে এবং তাও আপনার খরচ লাগছে। লাস্ট এই ইয়েটা, এটা অ্যাকচুয়ালি 2 বছর আগে করছে। এটা হচ্ছে ফার্স্ট নেভি চিফ হু ওয়াজ ইন পাওয়ার ফ্রম 7th April 72 to 6 November 73, 1 বছর 7 মাস, যখন তিনটা বাহিনী ডিভাইডেড হয় জেনারেল ওসমানের আন্ডার। হি অ্যাকচুয়ালি টুক বার as নেভি চিফ, কর্নেল ক্যাপ্টেন নুরুল হক। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যেটা ইংলিশের চমৎকার একটা বই লিখেছে, তার ভাষা এবং বর্ণনা খুবই চমৎকার। হাইটেড হি ওয়াজ আউটস্ট্যান্ডিং অফিসার ফ্রম ইন্ডিয়ান ব্রাঞ্চ, এবং উনি পরবর্তী সময় সেটা আর বাংলা এটা ওনার নৌজীবনে আলিয়া তো এটা ফলোড বাই ওই আরেকটা, ওটা বাংলা হয়েছে ধর্মটা সোর্স অফ থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ব্রেকে খণ্ডকালীন পড়াতাম। আচ্ছা, আমি টিম হিসাবে আছি। ও এখন টিম হিসেবে আমি 2009-10 এই 2 বছরই খণ্ডকালীন পড়িয়েছি। আচ্ছা আচ্ছা, লেখা ইংলিশ ভার্সন, আর এটা ক্যাপ্টেন টেলিভিশন ইংলিশটা হ্যাঁ, একই জি, নাম লিখে দাও। এটা গিফট, এটা আপনার দাম দিতে হবে। এটা গিফট। সবই মানে বিজ্ঞান ভিত্তিক লেখা, এটা তো শুধু বিজ্ঞান ভিত্তিক আয়োজন সব লিখুন থেকে একদম আমি এই বইটা অলরেডি আপনাকে দিয়েছি। এখানে নামতে পারে দেখো তো এই যে এটা আমেরিকাতে লন্ডনে পাবেন না এবং বাংলাদেশে আর কপি দেখবেন না, যার টেক্সট বই হিসাবে এখানে নিতে পারেন। এবার আমার মার্কেটের সাথে নেই। This book is required for each and every man and woman of this country. Every teacher, আমাদের দেশে স্কুলের টিচারদের জ্ঞান, মহিলার টিচার অফকোর্স বাচ্চাদেরকে মুখস্থ যোগ্য করেছে। এটা করতে হাজার বাচ্চাদের যে এটা শিখবে। প্রথম করবো পড়ার সময় এটা প্রথম করবো একটা আকর্ষণীয় I stayed there in the embassy for 3 years.
গিফট দিয়েছেন। ছবি এটা কি এটা কি দাম কত না স্যারের সাথে পরে করতেছি ভাই তো ব্যাগ দেখছে না ব্যাগ আছে ছবি তুলছো? ছবি যাবো, ছবি তুলে স্যার আপনাকে একটা বই সম্বন্ধে একটু বলবো স্যার, একটু স্যার আমি তো বলি সময় চেয়ে নেবো স্যার। ওরা একটা আমি সব কিছুই আমি শুধু গত সপ্তাহে আসছি, আমি আপনাকে একটা বই সম্বন্ধে একটু পরিচয় করে দিই স্যার। এটা বেসিক চাইনিজ ল্যাঙ্গুয়েজের পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানে বেসিক ল্যাঙ্গুয়েজের কাজের হবে এটা টেক্সট বই হিসেবে ব্যবহৃত করতে হবে। আর বাংলাদেশে কীভাবে আমি চাইনিজ ভাষা প্রচার করেছি থেকে শুরু করে তার সমস্ত বাংলাদেশ সরকারের যত জায়গা প্রজেক্টটা চাইনিজরা ছিল আমরা সম্পূর্ণ প্রবাসী দিয়েছি। আমরা ক্লাব আছে স্যার আমাদের স্পিক চাইনিজ ক্লাব, আমি স্যার আপনাকে স্যার ওই দুইটা স্যার আপনাকে দিচ্ছি। এটার ভিতরে স্যার বাংলাদেশে কীভাবে চাইনিজ ভাষা শুরু হয়েছে সেটা আমাদের IML নিশ্চয়ই পড়বে, তারপরেও আমি আপনি একটু দেখে দিয়েন স্যার। আর আপনাকে স্যার নতুন বছরের সুবিধা আপনি মনে রাখতে পারেন স্যার উই স্পিক চাইনিজ ক্লাবের সঙ্গে ভিজিট করেছেন স্যার। আমরা খুব স্যার ইয়ে তৈরি করছি হ্যাঁ করে দাও। একটা টলি দিয়ে দেন বহুত বই হয়ে গেছে ভাই, আমাদের টলি আছে, রিজার্ভ আছে এই জায়গায়। আচ্ছা আপনি যখন একটা বই আমাকে দিয়েছেন এই বইটা আমি কিনছি না এটা আমি কিনি এটা পয়সা দিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ আপনার বইগুলো এক জায়গায় রেখে দেন, সমস্যা নেই, এখান থেকে কেউ নেবে না, একটা টেবিলে বা চেয়ারে রেখে নেন।
স্যার এটা আপনাকে একটা বই আমি গিফট করেছিলাম হিসাবে যে আমি কর্নেল আলাউদ্দিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট্ট কমপ্লিট কোরআন, এখানে কোরআনের বাইরে ব্যাখ্যা তাফসীর নাম দিয়ে কোনো একটা ওখানে দিয়েছেন, আপনারা এটা পড়বো। মাওলানা আসছেন, মাওলানা শুরু করে পড়তে পারবে, হ্যাঁ শিশু তো সেরকম বড়। কিছু পরামর্শ ঠিক আছে নাকি স্যার এই আসতে ম্যাডাম কোথায় আপনাকে খুঁজতেছি, বেড়াচ্ছ কেন? আমি তোমার খুঁজতেছি, এদিকে আসো, এদিকে আসো। স্যার এই পাশ থেকে তোলা লাগবে। দেখো যেটা ভালো হয়, ভালো অ্যাঙ্গেল হয়। তুমি শুনেছো দুইটা ইঞ্জিনিয়ার আমাকে নিয়ে চাকরি করছে। এটা বাচ্চাকে দিয়ে এখন তো বেশ সুস্থ আছে, আরও সুস্থ থাকে। এটা সম্বন্ধে এটা একটা কিনো না না অবশ্যই তাই অবশ্যই ছোটদের মধ্যে ছোটদের বাবুরা এইসব আমরা বাবুই হচ্ছে ওকে এটা কি আমাকে এমনি জি স্যার এটা একদম
আসসালামু আলাইকুম। পাকিস্তান সরকার একটা দেশপ্রেমিক বই প্রকাশ করেছে, যেটা পাকিস্তানের কথা। আমরা আন্দোলন ছবি তুলেন ছবি তুলেন তারাই রয়েছে জড়িয়ে পড়ে তাদের ইতিহাস এই বইটা বাংলা একাডেমি সব স্টল একটা দুটো করে তুলতে হবে। আমরা অনুরোধ করার পর এটা আবার ইংরেজিতে করা হয়েছে। আমি তো ভিডিও করতেছি সেই নন স্টপ, আমি তো নন স্টপ ভিডিও কিছু বই আপনাদের ঘুরে যাবো। একটা দিয়েছেন আরেকটা নাম আমরা একটু কিনে নিই আরেকটা। এই বইটা একটু কিনো তো। কত এটা কত?
স্যার না স্যার এখান থেকে ওই পর্যন্ত আসা হয়েছিল স্যার। এটা হলো স্যার বাচ্চাদের সিরিজ বই, মানে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত অ্যারাবিক শিক্ষার বই স্যার। কারিকুলাম হিসেবে যাতে ইংলিশ আর্মিটা শিখতে পারে সেই হিসেবে এটা আর্টসি থেকে আমরা বড় বইটা স্যার বাইজি সরোর স্যার আছে না, নিয়ে গেছে? আছে না, সেটা আমি আনতে বলবো। এগুলো নেবো নাকি বড়দের জন্য একটা জিনিস অ্যারাবিক কে আনতে বলবেন? আমার বলছে আপনার বই আনেন, বই আনেন কে বল? বাইজি সরোর বলে গেছে ইমরান রে পাঠান। ইমরান তো যে ঘুরতেছে ওই যে আরে এই যে এখানে দেখেন স্যার, এটা হলো বাংলা। এরকম একটা কি বই কিনছি না আমি? সবার এই ছবি তুলছ এটার দাম কত? 250। হ্যাঁ 100 টাকা তাই গল্পগুলো সব ছাপা হবে। অনেক আত্মীয় আছে অনেকগুলো উঠেছি স্যার। স্যার এদিকে একটু স্যার, এদিকে একটু তাকান স্যার প্লিজ। স্যার দাম কত? এইটার দাম কত? একজন একবার গেলে আমাদের হ্যাঁ স্যার নিচ্ছি। কিনে নাও। আমার আছে কিন্তু তা জানি মনে থাকে না। নেই বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীমণ্ডলী, আমাদের এই 2 দিনের কার্যক্রমের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। এখন আমাদের রাওয়ার পক্ষ থেকে রাওয়ার ইসি কমিটির ভাইস চেয়ারম্যান নেভি কমোডোর সালাউদ্দিন স্যার
আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আপনাদের আজকের এই 2 দিনের বইমেলা আর সমাপ্তি ঘোষণা করবেন। তারপর আজকে রাত্রের ডিনারের বন্দোবস্ত আছে সবার জন্য। আসসালামু আলাইকুম স্যার। আসুন স্যার, আপনাকে স্যার মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে। সুধীমণ্ডলী, আমি আপনাদের যারা এখানে পার্টিসিপেট করেছিলেন গত 2 দিন, তাদের প্রত্যেক স্টলের জন্য আমরা একটা সার্টিফিকেশনের বন্দোবস্ত রেখেছি। রাওয়ার পক্ষ থেকে আপনাদের এই নিরলস পার্টিসিপেশনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা একটা সার্টিফিকেট আপনাদেরকে গত বছরও প্রদান করেছিলাম, তারই হিসাবে এই বছরও দেওয়া হচ্ছে। রাওয়া 4702 ফেরদৌসী হক লিনু, ওয়াইফ অফ লেট কর্নেল SM হামিদুল হক। ম্যাডামকে আমি রিকোয়েস্ট করব মঞ্চে এসে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। না স্যার, আমি পড়তেছি। ঠিক আছে, আপনি এদিকে আসেন স্যার, ওই পাশে আসেন স্যার, আপনি এই পাশে দেন, ম্যাডামরা নিয়ে চলে যান। তারপর আমি আহ্বান জানাবো রাওয়া 0977 মিসেস মানোয়ারা মনসুর, ওয়াইফ অফ লেট লেফটেন্যান্ট কর্নেল কাজী মনসুরুল ইসলাম। ম্যাডাম আছেন কি, বা ওনার পক্ষে কেউ আছেন? তারপর আমি আহ্বান জানাবো রাওয়া 3008 মিসেস শাইলা হাফিজ, ওয়াইফ অফ ব্রিগেডিয়ার জেনারেল মির্জা মোহাম্মদ মঞ্জুর কাদের, রিটায়ার্ড। তারপর আহ্বান জানাবো রাওয়া 1480 লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান মোল্লা, রিটায়ার্ড। স্যারের পক্ষে অথবা স্যার যদি হাজির থাকেন তাহলে এখানে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তারপর আমি আহ্বান জানাবো রাওয়া 0468 লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, BP। তারপর আহ্বান জানাবো রাওয়া 1311 মেজর শের মোহাম্মদ খান। তারপর আহ্বান জানাবো রাওয়া 3059 লেফটেন্যান্ট কর্নেল বেগম নাজনীন, রিটায়ার্ড। তারপর আহ্বান জানাবো রাওয়া 0859 ব্রিগেডিয়ার জেনারেল ABM সিদ্দিক। তারপর আহ্বান জানাবো আমি 1670 ফাহমিদুল ওবায়দ, ওয়াইফ অফ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ওবায়দুল্লাহ। হ্যাঁ, বুঝলেন? আমি আহ্বান জানাচ্ছি রাওয়া 1670 ফাহমিদুল ওবায়দ, ওয়াইফ অফ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ। স্যার স্যার আমি এখন আহ্বান জানাচ্ছি রাওয়া 1252 ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খাতুন, রিটায়ার্ড। স্যার আমি আহ্বান জানাচ্ছি রাওয়া 1757
নাজনীন তৌহিদ, ওয়াইফ অফ মেজর তৌহিদুল আকবর। আহ্বান জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল বদরুল মিল্লাত ভুইয়া, এনডিসি পিএসসি, রিটায়ার্ড। তারপর আহ্বান জানাচ্ছি আমি রাওয়া 06595 মিসেস ফিরোজা হারুন, ওয়াইফ অফ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হারুন। তারপর আহ্বান জানাচ্ছি রাওয়া 0587 মিসেস দেলোয়ারা কদ্দুস, ওয়াইফ অফ লেট গ্রুপ ক্যাপ্টেন এম এ কদ্দুস। তারপর আহ্বান জানাচ্ছি রাওয়া 0587 মিসেস দিলারা কদ্দুস, হ্যাঁ হ্যাঁ ওনার প্রতিনিধি আসছেন, জি। তার আহ্বান জানাচ্ছি 0599 ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, এনডিসি পিএসসি, পিএইচডি। স্যার মনে হয় নেই, ম্যাডাম আপনাকে আহ্বান জানাচ্ছি সার্টিফিকেট গ্রহণ করার জন্য। আমি এখন আহ্বান জানাচ্ছি রাওয়া 1896 লেফটেন্যান্ট কর্নেল রেহানা খাতুন, রিটায়ার্ড। আমি এখন আহ্বান জানাচ্ছি রাওয়া 3263 মেজর মোহাম্মদ মুক্তাদা মনোজ। আমি এখন আহ্বান জানাচ্ছি রাওয়া 1749 কর্নেল খায়রুল আনাম, এনডিসি। আহ্বান জানাচ্ছি রাওয়া 1515 লেফটেন্যান্ট কর্নেল এস এম শমশের আলী। আহ্বান জানাচ্ছি রাওয়া 1448 লেফটেন্যান্ট কমান্ডার এম আব্বাসউদ্দিন বিএন। আহ্বান জানাচ্ছি রাওয়া 4369 গ্রুপ ক্যাপ্টেন এম ইদ্রিস আলী, পিএসসি। পরবর্তী আহ্বান জানাচ্ছি রাওয়া 0189 ক্যাপ্টেন ডক্টর দিলারা খুরশিদ জাহান, ওয়াইফ অফ লেট কর্নেল এস এম আশাদ উল ইসলাম। নেক্সট আহ্বান জানাচ্ছি রাওয়া 2434 মিসেস রিফাত নিগার শাপলা, ওয়াইফ অফ লেট মেজর কামরুল হাসান ভুইয়া। আহ্বান জানাচ্ছি রাওয়া 4804 লেফটেন্যান্ট কর্নেল এমডি নুরুজ্জামান জি, রিটায়ার্ড। ম্যাডাম অনেক ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি রাওয়া 3908 কর্নেল এমডি ফরিদউদ্দিন, পিএসসি, জি। আহ্বান জানাচ্ছি
রাওয়া 0086 ফাতেমাতুল শাহনাজ হাজব্যান্ড ওয়াইফ অফ লেফটেন্যান্ট কর্নেল হামিদ। আমি আহ্বান জানাচ্ছি রাওয়া 1758 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহাদত হোসেন পিএসসি। আহ্বান জানাচ্ছি রাওয়া 0789 মিসেস সালিমা লিয়াকত ওয়াইফ অফ মেজর লিয়াকত। আহ্বান জানাচ্ছি রাওয়া 3961 কর্নেল লিডার এম এ আবুল কালাম আজাদ রিটায়ার্ড। তারপর আহ্বান জানাচ্ছি রাওয়া 3007 কমোডোর মোহাম্মদ বশিরুল আহমেদ টিএস পিএসসি বিএন। নাই প্রতিনিধি কেউ থাকলে এর সার্টিফিকেট নিয়ে যান। তারপরে আহ্বান জানাবো রাওয়া 3214 ফারা আজাদ দুলন ওয়াইফ অফ মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ এসপিপি পিএসসি রিটায়ার্ড। তারপর আহ্বান জানাবো রাওয়া 1613 লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফেরদৌস ফরিদুল আকবর পিএসসি এমডিএস রিটায়ার্ড। তারপর আহ্বান জানাবো রাওয়া 3178 কমোডোর এম ওবায়দুল দাররাইন বিএন। তারপর আহ্বান জানাচ্ছি রাওয়া 1194 উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম পিএসসি পিএইচডি। আহ্বান জানাচ্ছি রাওয়া 3479 গ্রুপ ক্যাপ্টেন এম খলিলুর রহমান পিএসসি রিটায়ার্ড। আহ্বান জানাচ্ছি রাওয়া 1512 কর্নেল মোহাম্মদ শাহজাহান মোল্লা পিএসসি রিটায়ার্ড। আহ্বান জানাচ্ছি রাওয়ার 2764 ক্যাপ্টেন আসিম বারান চৌধুরী পিএসসি বিএন রিটায়ার্ড। অসীম বারান এবি চৌধুরী স্যার। প্রতিনিধি কেউ থাকলে সার্টিফিকেট নিয়ে যান। আহ্বান জানাচ্ছি রাওয়া 1512 কর্নেল এমডি শাহজাহান মোল্লা পিএসসি স্যার। না থাকলে প্রতিনিধি কেউ সার্টিফিকেট নিয়ে যান। তারপর আহ্বান জানাচ্ছি রাওয়া 2140 মেজর এমডি কুরবান আলী রিটায়ার্ড। আহ্বান জানাচ্ছি রাওয়া 3599 মেজর এমডি কামরুল ইসলাম রিটায়ার্ড। আহ্বান জানাচ্ছি রাওয়া 1434 ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন আহমেদ রিটায়ার্ড। আহ্বান জানাচ্ছি রাওয়া 1434 ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন আহমেদ রিটায়ার্ড। আহ্বান জানাচ্ছি রাওয়া 1434 ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন আহমেদ পিএসসি। নেক্সট
আহ্বান জানাচ্ছি রাওয়া 1876 লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুর রহমান খান। আহ্বান জানাচ্ছি আমাদের সাথে বাহির থেকে যারা অংশগ্রহণ করেছিলেন এই 2 দিনের বইমেলায় তাদের 11 জনকে। প্রথমে আসবে বাবুই প্রকাশনী। বাবুই প্রকাশনীর পক্ষে কাউকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আহ্বান জানাচ্ছি সাহিত্য প্রকাশনীর প্রতিনিধিকে। তারপর আহ্বান জানাচ্ছি পলক প্রকাশনী পাবলিশার্সের প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। আহ্বান জানাচ্ছি পালক পাবলিশার্সের প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। আহ্বান জানাচ্ছি ছোটদের সময় প্রকাশনী প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। তারপর আহ্বান জানাচ্ছি বাংলা প্রকাশনী প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। বাংলা প্রকাশনী। তারপর আহ্বান জানাচ্ছি মাওলা প্রকাশনীর প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। তারপর আহ্বান জানাচ্ছি এশিয়া পাবলিকেশনসের প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। তারপর আহ্বান জানাচ্ছি প্রথমা প্রকাশনীর প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। মাওলা ব্রাদার্সের প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এশিয়া পাবলিশার্সের প্রতিনিধিকে আহ্বান জানাচ্ছি সার্টিফিকেট গ্রহণ করার জন্য। আমি প্রথমা প্রকাশনীর প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তারপর আহ্বান জানাচ্ছি চমন প্রকাশনীর আহ্বায়ককে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। লাস্ট বাটন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড UPL প্রকাশনীর প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আহ্বান জানাচ্ছি দ্বৈত প্রকাশনীর প্রতিনিধিকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। আমি অত্যন্ত আনন্দের সাথে একটি নাম ঘোষণা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বেস্ট সেলার অফ রাওয়া রাইটার্স অ্যামাংস্ট অল অফ আস। রাওয়া 3599 মেজর কামরুল হাসান রিটায়ার্ড, তার স্টল সবচেয়ে বেশি বই বিক্রি করেছে। তার বইয়ের বিক্রয় পরিমাণ আমরা তার মুখে থেকে জেনে নেই, লাস্টের ফিগার আমি জানি না এখনো।
1,50,000 মতো স্যার। আলহামদুলিল্লাহ, এই রাওয়া মেলা উপলক্ষে আমরা আসলে একটা সেল দিয়েছিলাম, তো এইবার আমাদের 1,50,000-এর মতো প্লাস মাইনাস, এখনও ক্লোজ করি নাই, বিক্রি হয়েছে। গতবার অবশ্য আমাদের 2.5 লাখের মতো বিক্রি হয়েছিল, তো এইবার আসলে লোকজন কম আসছে, তা আমরা আশা করছি যে রাওয়া এরপর থেকে ব্যবস্থা নেবে যাতে আমাদের এখানে লোকজন আসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা তার জন্য একটা জোরে করতালি দেই সবাই। জি, তারপর আমাদের যারা বাহির থেকে আসছিলেন আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে একজন হয়েছে পলক পাবলিশার্স। পলক পাবলিশার্সের প্রতিনিধিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আপনার হাতে দিয়ে একটা একটা নাম বলেন স্যার, আপনি একটা নেন স্যার। আপনার ওই দিক থেকে বলেন কত বিক্রি করেছেন, কত বিক্রি হয়েছে বলেন। হ্যাঁ, আমাদের টোটালটা এখনও কাউন্ট হয়নি, তবে আমার 60,000 টাকার মতো বিক্রি হয়েছে এ পর্যন্ত। এখনও টোটালটা এটা করতে পারিনি, যে পর্যন্ত হিসাব নিয়েছেন তাদের 60, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি। অনেক ধন্যবাদ। খুশি যে আপনারা প্রতি বছর আমাদেরকে দাওয়াত করেন, আমরা আসি এবং একটা সুন্দর পরিচ্ছন্ন মেলা। আমি বাংলা একাডেমিতে 40 বছর ধরে মেলা করছি, তো সেটার চেয়ে এটা অবশ্যই ভিন্নতা এবং আপনাদের আন্তরিকতা আমাকে অত্যন্ত মুগ্ধ করে। এবং এই রিটায়ার্ড আর্মি অফিসারদের যে অ্যাসোসিয়েশন, এরা সবসময় অত্যন্ত আন্তরিক এবং বই বিক্রির ক্ষেত্রে আন্তরিক। তো আমি আশা করব এই মেলাটা যদি আপনারা 3 দিন ব্যাপী করেন এবং প্রচারটা যদি আগে থাকতেই একটা অ্যানাউন্সমেন্ট থাকে যে এই ডেটে এই বই মেলাটা হবে, তাহলে এই ক্রেতা এবং দর্শকদের সমাগম আরও বেশি হবে এবং আপনাদের মেলাটা আমাদের দিক থেকে সাকসেস। আপনারা তো অবশ্যই সাকসেস, আমরা বই বিক্রি করতে হলে আমাদের সাকসেসটা সেখানে ধরি। তবে অবশ্যই আমরা যে বই প্রদর্শন করতে পারছি আমাদের সম্মানিত লেখকদেরকে, তাদের সহায়তা এটা করছি, ব্রিগেডিয়ার শাখাত হোসেন, কর্নেল রেহনা খানম এবং আরও যারা আছেন তাদের আমাদেরকে সবসময় সহায়তা করেন। আপনারাও সহায়তা করেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং খুশি হব আপনাদের এই মেলার আয়োজনের জন্য। আমাদের এই পাবলিশারের জন্য একটা জোরে করতালি দিই আমরা সবাই। আমি এখন আমাদের কয়েকজন যাদের প্রতিনিধিকে আমরা পাইনি তাদেরকে নামগুলি আমি বলে দিচ্ছি, আপনারা যদি সহযোগিতা করতে পারেন তাহলে ভালো হবে। রাওয়া 0513 লেফটেন্যান্ট কর্নেল HM দাউদ স্যারের প্রতিনিধি বা কেউই ছিলেন না, তার একটা সার্টিফিকেট আছে, নিয়ে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাবো সাহায্য করার জন্য ওনাকে। তারপর হচ্ছে রাওয়া 1305 মেজর পরিতোষ কুমার রায় স্যারের প্রতিনিধি কেউ ছিলেন না, এটা নেয় নাই, নিতে পারেন। আরও 3 জনের আছে। একজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আব্বাসউদ্দিন BN, লেফটেন্যান্ট কমান্ডার M আব্বাসউদ্দিন BN। তারপর হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম SPP MPH PhD রিটায়ার্ড। ওনার প্রতিনিধি আসছেন, আমরা দিয়ে দিচ্ছি তাকে। কর্নেল MD ফখরুদ্দিন PSCG, ওনার প্রতিনিধি কেউ থাকেন নিয়ে যান, না হলে ওনাকে নেওয়ার জন্য মেসেজটা পৌঁছায় দিন। বলে দরকার আছে, বলে দরকার আছে, দরকার আছে, বলে বাদ দেন, বাদ দেন, বাদ দেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন। কোনটা? আমাদের রাওয়ার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে আমাদের ভাইস চেয়ারম্যান নেভি কিছু কথা বলবেন, তারপরে আমাদের অনুষ্ঠান এখানে শেষ, তারপর ডিনার। আমি এখন ভাইস চেয়ারম্যান নেভি স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইস চেয়ারম্যান নেভি, থ্যাংক ইউ স্যার।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি। বিগত দুদিন 25 এবং 26 আমাদের যে রাওয়া বইমেলা 2023 হয়েছে, সেটা আমি বলবো এক অর্থে অনেকটাই সফল। কারণ আপনাদের সরব উপস্থিতি বলে দিচ্ছে যে এই বইমেলাটি মোটামুটিভাবে আমার দৃষ্টিতে সফল। বাকি বিচার বিশ্লেষণ আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি প্রথম দিন থেকেই এই মেলার সাথে জড়িত আছি। আমি দেখতে পেয়েছি যে বইপত্র যতটা না আছে তার চেয়ে আমাদের অবসরপ্রাপ্ত রাওয়া সদস্যদের মুখরিত প্রাঙ্গণ আমাকে আকর্ষণ করেছে বেশি। সবার মধ্যে একটা উৎসব ভাব ছিল। সবাই বেশ আগ্রহ নিয়ে মেলায় এসেছে, বই কিনেছে এবং আড্ডা যেটা হয় বইমেলাতে সচরাচর সেটিও হয়েছে। এটা আমার কাছে অত্যন্ত, আমি বলবো যে একটা হৃদয়গ্রাহী অনুষ্ঠান ছিল। অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছে যে দুদিন না হয়ে যদি 3 দিন হতো তাহলে মেলাটা, এবং একটা ওপেন স্পেসে যদি হয়, সেটা আমরা বিবেচনা করে দেখছি। যদি পারা যায় তাহলে আমরা করব। সময় আমরা বর্ধন করার জন্য বিচার করে থাকবো ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য। তবে আমাদের যে লেখক লেখিকা যারা একেবারেই আমাদের সদস্য এবং তাদের পরিবারবর্গ, তাদের বইগুলো এবার দৃষ্টি আকর্ষণ করেছে বেশি। আমাদের প্রধান অতিথি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি স্পেশালি আমাদেরকে বলেছেন যে আমি এই যে সদস্য যারা রাওয়ার, যারা এতদিন দীর্ঘদিন পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কাজ করেছে, তাদের লেখা বই থেকে অনেক কিছু আমি জানতে পারবো। আমার দেখা, উনি এখান থেকে মনে হয় বেশ অনেকগুলো বই কিনেছে প্রথম দিনেই, এবং ওনার অন্য যারা প্রতিনিধি আছে ওদেরকে বলেও গেছে যে কিছু কিছু বই ওনার জন্য যেন কিনে নিয়ে যায়। ওনার যে আগ্রহ আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা সম্পন্ন লেখার প্রতি, এটা আমাদের কাছে বলতে পারেন যে এক অর্থে অনেকটাই একটা উপহারের মতো। একজন গুণী শিক্ষাবিদ উনি, ওনার তরফ থেকে এরকম একটা আগ্রহ আমাদের জন্য সবসময় উৎসাহব্যঞ্জক। আমি বলতে পারি আপনাদেরকে ভবিষ্যতেও আমরা আগাম আপনাদেরকে জানিয়ে দেব বইমেলার তারিখ, সেভাবে আপনারা প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে আসতে পারবেন। লেখা আরও সমৃদ্ধি করবেন, আরও সবাই বই লিখবেন, বই পড়বেন এবং বই উপহার দিবেন, ভবিষ্যতের পৃথিবীকে আরও সুন্দর করবেন। এ বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর শেষ করছি এখানে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দুদিনের বইমেলার সমাপনী ঘোষণা করছি। অনেক ধন্যবাদ।